স্টার নিউজ এখন চমৎকার শেরপুর। আমরা ২৬-এর নির্বাচন নিয়ে নতুন দিনের নতুন চ্যানেল স্টার নিউজ নির্বাচনের প্রোগ্রাম করতে আমরা আজকে চলে এসেছি শেরপুরে। শেরপুরে এই যে পাহাড় সমৃদ্ধ একটি জায়গা, অত্যন্ত সুন্দর জায়গা, তুলসীমালার ধান এখানকার বিখ্যাত, আরও বিখ্যাত আছে ছানার পায়েস। ছানার পায়েসের মতো এখানকার মানুষরা অনেক মিষ্টি, সকাল থেকে কথা বলে যা জানতে পারলাম। তবে আমরা আজকে যে আলোচনা করতে এসেছি সেই আলোচনায় সবচেয়ে বড় প্রাধান্য হয়তো পাবে যে উন্নয়ন বৈষম্যের বিষয়টি। এই আয়োজনে পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। আমার সামনে আছেন যারা এই রাষ্ট্রের মালিক, মূল মালিক, সেই নাগরিক সমাজ শেরপুরের, এবং যাদের কাছে আমরা আসলে জানতে চাই বা যারা আমাদের দায়িত্ব নিতে চান এই এলাকার শেরপুর ১, ২, ৩ আসনের বিভিন্ন আসনে যারা প্রার্থিতা করছেন তাদের ৪ জন আমাদের সঙ্গে আছেন। আমরা প্রথমেই আমার ডানে আছেন বিএনপি যুগ্ম আহ্বায়ক জেলা শেরপুরের ডক্টর সালসিলা জিবরিন প্রিয়াঙ্কা। আমার বামে আছেন হাফেজ রাশেদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির এবং জামায়াতে ইসলামীর শেরপুর ১ আসনে মনোনীত প্রার্থী। আমার ডান পাশে আছেন লিখন মিয়া, এনসিপি শেরপুর জেলার আহ্বায়ক এবং শেরপুর ১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী। এবং আমার সর্ববামে আছেন মুফতি ফখরুদ্দিন রাজি, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের ব্যস্ত সূচির মধ্য থেকে। আমরা আমাদের যেই ভোটার যারা আছেন বা নাগরিক যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, তার আগে আমাদের কিছু প্রশ্ন আছে বা কিছু অবজারভেশন আছে শেরপুরের ব্যাপারে, সেটি নিয়ে একটু আপনাদের কাছে আসতে চাই। এই যে প্রায় ১২,২০,০০০ ভোটার, এবং এখানে আমরা দেখলাম শিক্ষার হার বেশ ভালো, আপনাদের এই অনেক আগে থেকে শিক্ষার হার বেশ ভালো আছে। তবে উন্নয়নের যেই একটি বৈষম্যের কথা আমরা বিভিন্ন সময় গত ৫-৭ বছর ১০ বছরে বিভিন্ন আপনাদের মানববন্ধন দেখেছি রাজনৈতিক দলগুলোর, নাগরিক সমাজের, সেই জায়গা থেকে এই উন্নয়ন বৈষম্যের জায়গা থেকে আসলে বর্তমান চিত্রটা কি? ২৪-এর আন্দোলনের পরে সেই চিত্রটাকে কিছুটা পাল্টেছে। আমি প্রথমেই সেটি জানতে চাই আমার ডানে যিনি আছেন বিএনপির আমাদের যিনি সানসিলা, আপনার কাছে মাইক্রোফোনটা নিতে হবে একটু। ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমরা ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমাদের ছাত্র আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এবং সকল রাজনৈতিক দল যারা এই আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল, তাদের সকলের একটা চাওয়াই ছিল যে নতুন বাংলাদেশ গড়ার। আর এই নতুন বাংলাদেশ গড়ার পিছনে আমাদের প্রত্যেকের ঘাম আছে, প্রত্যেকের ত্যাগ আছে, এর পিছনে জেল জুলুমের শিকার আছে, গুম খুনের শিকার আছে। সকলেই আমরা এই দীর্ঘ ১৭ বছর একটা ক্রাইসিসে ছিলাম বাংলাদেশে। তো সেই ক্রাইসিসটা মোকাবেলা করতে করতে একটা সময় কিন্তু ৫ই অগস্ট চলে আসে। আর এই ৫ই অগস্ট আসার যে কারণগুলো ছিল সেগুলোকে উতরে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি, সেটাই আমাদের তরুণদের লক্ষ্য। এবং আমি বিশ্বাস করি সামনের আগামীর রাষ্ট্র বাংলাদেশ গড়ে উঠবে একটি তরুণ নেতৃত্ব নিয়ে, এবং যেখানে কোনো মারামারি, কোনো রেষারেষি, কোনো রকমের রাহাজানি থাকবে না, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীরা একটি সুন্দর স্বাধীন বাংলাদেশ পাবে। আর শেরপুরও অবশ্যই তারই একটি অংশ হবে। সানসিলা, আমার প্রশ্ন যেটি ছিল মূলত যে সেই উন্নয়ন বৈষম্যের জায়গা কি এখন কোনো চেঞ্জ আপনারা দেখছেন, মানে ৫ আগস্টের পর? আসলে ৫ই অগস্টের পর বর্তমান যে সরকার রানিং আছে তারা বিভিন্ন বাধা বিপত্তির শিকার আছে। তো দেখা যাচ্ছে যে আমরা সকল রাজনৈতিক দল যদি সাপোর্ট করি তাহলে একটা ব্যাপার ছিল। তবে এখন তারা যে সময়টুকু পেয়েছে, বর্তমান যে সরকার বাংলাদেশ চালাচ্ছে, সেই সময়টা আসলে পারফেক্ট না উন্নয়নের জন্য। কারণ এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন বিচার হচ্ছে, বিভিন্ন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকারী ছিল। আমি মনে হয় আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। আমি একটু একই প্রশ্ন, কাছাকাছি প্রশ্ন রাশেদ ভাই আপনার কাছে করতে চাই। সেটি হচ্ছে ৫ আগস্টের পরে মূলত যে উন্নয়ন বৈষম্যের কথাটা আমরা বলছিলাম, একই সঙ্গে যেই ধরনের যে বাংলাদেশ আমরা মুক্ত করতে চেয়েছি, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না, সেখানে সবার সমান সুযোগ থাকবে, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দখলদারি থাকবে না,
সেই জায়গা থেকে শেরপুরের বর্তমান চিত্রটা আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ জেবরিন, আপনাকে, আপনার মাধ্যমে স্টার নিউজকে ধন্যবাদ এবং আমাদের সারা দেশ থেকে যারা দেখছেন দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি দেশবাসীকে, প্রিয় শেরপুরবাসীকে। আসলে আপনি যেমনটি বলেছিলেন যে আমাদের যে রেজিমের পরিবর্তন, যে ফেসিবাদের পরিবর্তন, এটা আমাদের জন্য অনেক বড় ধরনের একটা স্বস্তির বিষয় ছিল এবং আলহামদুলিল্লাহ এখন বিচারগুলো দৃশ্যমান হচ্ছে। এটা জাতির জন্য খুবই স্বস্তিদায়ক হবে এবং শহীদ পরিবারের জন্য খুবই ভালো সংবাদ এটি। বাট আমাদের জন্য যেটি বেশি জরুরি ছিল সুশাসন, বৈষম্যহীনতা এবং মানুষের স্বস্তির চলাফেরা, স্বাভাবিক জীবনবোধ, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু। আমি মনে করছি যে সেই জায়গায় আমরা অনেক ঘাটতির মধ্যে রয়েছি এবং বড় ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এগুলো নানান মহলের মাধ্যমেই ঘটেছে এবং এগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজ মিডিয়ার মাধ্যমে অলরেডি প্রকাশ হয়েছে। আমরা মনে করি যে আমাদের যে মূল লক্ষ্য ছিল, আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশের দিকে যেতে চাই এবং এটার জন্য একটা ট্যাগলাইনও আমরা স্থির করেছিলাম, ছাত্র জনতা একসাথে বাংলাদেশ 2.0। সেটা থেকে আমরা এই কারণে একটা বড় ধরনের প্রশ্নের সম্মুখীনও হচ্ছি। আমি মনে করি যে এখনই যদি এটিকে আমলে নিয়ে আমরা আগামী নির্বাচনটাকে সামনে রেখে দেশটাকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গড়ার টার্গেট করতে পারি, তাহলে কেবলমাত্র চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি দেশ আমরা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ রাশেদ। আমি একটু এনসিপির যিনি আছেন আমাদের সঙ্গে লিখন, আপনার সঙ্গে আপনার কাছেও সেই কাছাকাছি প্রশ্ন। ঘুরে ফিরে কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক দলগুলোতে, অর্থাৎ যে আমরা দখলের কথা বলি, চাঁদাবাজির কথা বলি, সেটি আসলে একজন সাধারণ মানুষ যিনি সকালবেলা দোকান খোলেন, বিকেলবেলা দোকান বা রাতে বন্ধ করে এসে বাড়িতে ঘুমান, তিনি আসলে এই চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকেন না। আমরা ঘুরে ফিরে দেখি কিছু রাজনৈতিক দল যারা আছেন তাদের মানে কোনো একটি নয়, সব রাজনৈতিক দলগুলোর পিছনে কিন্তু ঘুরে ফিরে কিছু কিছু ব্যক্তির বিশেষের পেছনে এই অভিযোগগুলো আসে। সেই চিত্র কি শেরপুরেও একই রকম নাকি কিছুটা পার্থক্য আছে শেরপুরে? ধন্যবাদ স্টার নিউজকে এবং আপনাকেও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার সামনে উপবিষ্ট আমার শেরপুরবাসী, প্রিয় শেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমাদের রাজনৈতিক দলের মূল মোটোটা হচ্ছে আমরা পরিবর্তন চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। তো সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। যদি আমরা ভালো মানুষদেরকে রাজনীতিতে আনতে না পারি তাহলে আপনার যে প্রশ্নটা, এটা কিন্তু সত্য কথা, এটা আংশিক সত্য বলবো না, সত্য কথা। তো ওই মানুষগুলাই এই কাণ্ড কারখানাগুলা ঘটাচ্ছে। আর সেই জায়গাগুলাতে যদি আমরা ভালো মানুষকে জায়গা করে দিতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা, রাজনীতি নিয়ে যে ভয় ভীতি, এইগুলা কেটে উঠবে। এই জন্য আমি সবসময় সবাইকে একটা জিনিসে আহ্বান করি যে ভালো মানুষকে রাজনীতিতে জায়গা করে দেন, তাহলেই দেখা যাবে যে আমাদের এই যে কথাগুলো বললেন, চাঁদাবাজি, দান্দাবাজি, মানুষকে হয়রানি, এগুলা বন্ধ হবে। আদারওয়াইজ এগুলা আসলে বন্ধ হওয়া কোনোভাবেই সম্ভব না। এখনো বন্ধ হচ্ছে না। আসলে ওই যে বললামই যে ওই জায়গাগুলোতে ভালো মানুষকে আনতে হবে যারা এই কাজগুলা করতেছে। মানে 5 আগস্টের আগে যারা করছে তারা কি এখনো শেরপুরে মানে সেই সিন্ডিকেট বলি বা সেই বাজারের যেই ঠিকাদারি বলি, এগুলো কি তাদের কাছে এখনো নিয়ন্ত্রণে আছে? তারাই কি আছে? এখন তো তাদের কাছে নিয়ন্ত্রণ তো নাই, তারা তো নাই, কিন্তু তারা যে একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে গেছে সেটা তো ভাঙে নাই এখনো, সেটা কিন্তু ভাঙতে পারিনি আমরা। তো 55 বছরের একটা জঞ্জাল, সেটা একদিনে পরিষ্কার করা সম্ভব না। তো এই জন্যই হচ্ছে ওই জায়গাগুলা আগের মতোই আছে, লুকগুলার পরিবর্তন হয়েছে, কিন্তু মেন্টালিটির পরিবর্তনটা হয় নাই। আচ্ছা, আপনাদের আমি একটু আপনাকে আর একটা প্রশ্ন করতে চাই, যদিও আপনাকে 3টা প্রশ্ন করে ফেলবো এটি দিয়ে। সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানে, 24-এর গণ অভ্যুত্থানে এনসিপির জন্ম এর মধ্য দিয়ে, এবং ছাত্র জনতার যেই দিন বদলের নতুন রাজনীতির একটা স্বপ্ন আপনাদেরকে মানে দেখানোর কারণেই কিনা গণ অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আপনারা, এবং সরকারে প্রশাসনে আপনাদের এক ধরনের আপনাদেরকে সমঝে চলে, এটি আমরা সারা দেশেই দেখি। তো সেক্ষেত্রে এই যে আমরা যে দখলদারির কথা বলছি বা নিয়ন্ত্রণের কথা বলছি, সেখানে কি আপনাদেরও কি মানে যে অভিযোগগুলো আমরা বিভিন্নভাবে কানে আসে, সেটি কি সত্যতা আছে? আপনাদের নেতাকর্মীরা কি এগুলোর সঙ্গে কেউ কেউ জড়িয়ে পড়ছেন? আসলে সবকিছুই তো একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার থাকে। তা আমরা রাজনীতিতে কিন্তু অনভিজ্ঞ।
আর যদি বলা হয় আসলে কান কথা তো অনেকে অনেক কিছুই বলে, কিন্তু কতটা বাস্তবসম্মত সেটাও খতিয়ে দেখার বিষয় আসলে। অবশ্যই, ধন্যবাদ লিখন আপনাকে। আমি আমার সব বামে যিনি আছেন ইসলামী আন্দোলনের, আপনার কাছে একটু যেতে চাই। মুফতি ফখরুদ্দিন রাজি, আপনার কাছে আমার যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে যে এই যে আমরা বলছি যে আমরা দিন বদল করতে চাই, সেই জায়গাতে একটা স্বপ্ন শেরপুরের মানুষের মধ্যে আমরা দেখেছি। এখানে আপনারা যারা আছেন, আমরা দেখছি যে এই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব হয়তো শেরপুরে আমরা একটু বেশি দেখছি। সেটি আমরা এখানে আসার আগে যখন কাগজে কলমে দেখেছি বা সংবাদপত্রের পাতায় দেখেছি, সেখানে আমরা দেখেছি আসলে শেরপুরের, বিশেষ করে শেরপুরে এক আসনে তরুণদের একটা জয় জয়কার। এখানে রাজনৈতিক দলগুলোও তাদের যে পতাকা, তাদের যে মার্কা, সেটি কিন্তু তুলে দিয়েছে তরুণদের হাতে। তো সেই জায়গা থেকে আপনারা কি ভাবছেন যে আসলে তরুণ নেতৃত্বের সঙ্গে আপনাদেরও আসলে যেহেতু দলীয় একটা ব্যাপার রয়েছে, ইসলামী আন্দোলনের কথা যদি আমরা বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারাও এবারে ম্যান্ডেট নিয়েছেন, আপনারা প্রতিনিধিত্ব করবেন, সেই জায়গা থেকে আপনারা আসলে এই বিষয়টাকে সাধুবাদ জানান কিনা? কেননা তরুণ নতুন চিন্তার রাজনীতি হয়তোবা চর্চা শুরু হচ্ছে এখানে। আপনি যে বিষয়টা বলছেন, বাংলাদেশে 54 বছরে, স্বাধীনতার এই 54 বছরে ঘুরে ফিরে যারাই কিংবা এই পর্যন্ত যারাই ক্ষমতা গিয়েছেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষ তারা কিন্তু তাদের ন্যায্য অধিকার ফিরে পায় নাই। বিষয়টা আমরা এরকমই দেখি। বিশেষ করে আওয়ামী লীগের সেই 16টা বছর মানুষ যেরকম ভাবে নিষ্পেষিত হয়েছে, যেরকম নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, মানুষ এখন নতুন প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায় জনগণরা। সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ জনগণের মাঝে কাজ করতেছি। যে একটা জোয়ার উঠছে, আমরা আশা করি আমাদের নতুন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ, এবং এই নতুন নেতৃত্বের মাধ্যমে আমরা এটা শেরপুর জেলা, এটা পাহাড় অঞ্চল, একটা বর্ডার ঘেঁষা একটা জেলা হিসেবে চিকিৎসা, শিক্ষা এবং সর্বদিক থেকে আমরা জেলা যে বৈষম্য রয়েছে উন্নয়নের দিক থেকে, আমাদের এই শেরপুরে একটা রেল লাইন নাই, ভালো কোনো চিকিৎসা নাই, তারপরে একটা কোনো বিশ্ববিদ্যালয় নাই, একটা মেডিকেল নাই। যে বৈষম্যগুলো আমরা পেয়েছি, দেখেছি, আশা করি আমরা এই বৈষম্যগুলো কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আমরা সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো, তবে আমরা আরেকবার দর্শকদের কাছে যাওয়ার আগে আমি সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার কাছে আরেকবার যেতে চাই। সেটি হচ্ছে যে এই যে আমি বলছিলাম, আসলে তাদের সঙ্গেও কথা বলছিলাম। দেখুন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং আসলে কাজ করতে গেলে সমালোচনা আলোচনা থাকবেই। তো আমরা বিএনপিও তার ঊর্ধ্বে নই। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছে এবং তার মাধ্যমে যখন 5ই আগস্ট আসে, অন্যান্য বাংলাদেশের চিত্র যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমাদের শেরপুর সদর এক আসনে খুব কমই কিন্তু হচ্ছে আমরা সাধারণ মানুষের উপর 5ই আগস্টের পর যে একটা ইফেক্ট পড়ার কথা, সেটা কিন্তু খুব কমই পড়েছে। যেমন অন্যান্য জায়গায় আমরা যদি দেখি, ফ্যাসিস্টদের বাসা বাড়ি পুড়িয়ে দেয়া, তাদের ব্যবসা বাণিজ্য পুড়িয়ে দেয়া, ভেঙে ফেলা, সেটা কিন্তু আমাদের সদরের কেউই করেনি, কোনো রাজনৈতিক দলই বলতে পারবে না করেছে। তা আমরা চেয়েছি শেরপুর সদর এক আসনের পরিস্থিতিটাকে শান্ত রাখতে এবং আমাদের মানে ক্ষয়ক্ষতি যেন কম হয়, সেই দিকে অবশ্যই আমরা লক্ষ্য রেখেছি। তারপরেও দেখা যায় যে একটা এই বৃহৎ রাজনৈতিক দলের সকলেই যে একক নেতার কন্ট্রোলে থাকবে তাও কিন্তু না, কেউ না কেউ ভুল করে, কিন্তু ভুল করাটাও অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা চাই যে আমাদের কোনো নেতাকর্মী দ্বারা আমাদের শেরপুর সদরের মানুষ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারে সার্বিকভাবে সকলেই নজর রাখছে।
তারপরেও ভুল হয়ে গেলে সেটার জন্য শুধরানোর ব্যবস্থা রাখা হয়েছে এবং আমরা চাই যে আমাদের দলের নেতাকর্মী দ্বারা যেন কোনো চাঁদাবাজি, দখলদারি, কোনো রকমের অন্যায় হোক, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরা কখনোই চাই না। আমরা চারজনের কথাই মোটামুটি শুনলাম। এখন আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু সংবাদকর্মী, আপনাদের সঙ্গে কথা বলতে গেলে আমি ওনাদের সবগুলো কথা আসলে এককভাবে শুনেই বিশ্বাস করতে পারছি না। আমার সামনে যারা এই রাষ্ট্রের যারা মূল মালিক, তাদের কাছে আমরা একটু যেতে চাই। এই যে আমাদের চার বক্তা কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, বাস্তব চিত্র এই পুরো বিষয়টা আপনাদের কাছ থেকেও আমরা একটু জানতে চাই। তারা যেটি বলেছেন এটির ভেতরে আসলে সত্যতা আছে কিনা, বা আপনাদের কোনো অভিযোগ বা এই চারজনের কাছে কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা, দয়া করে হাত তুললে তার কাছে আমাদের মাইক্রোফোনটি পৌঁছে যাবে। আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোনটি দেবেন। দাঁড়িয়েছেন যিনি পিছনে, ভাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে হাফেজ রাশেদুল ইসলাম ভাইকে। আমাদের শেরপুর জেলাটা হচ্ছে অত্যন্ত দরিদ্র একটা জেলা এবং আমাদের জেলাতে অন্যান্য সকল সুবিধার চাইতে স্বাস্থ্য সেবার যে অবস্থাটা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এই অবস্থা উত্তরণের জন্য হাফেজ রাশেদুল ইসলাম ভাই কি আমাদের মানে হচ্ছে যে ভালো কিছু করতে চান কিনা, বা কি করবেন আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার আচ্ছা, জন্য? প্রশ্নটা মনে হয় পরিষ্কার। আরো একজন এখানে সামনে হাত তুলেছিলেন, কালো পাঞ্জাবি যিনি আপনার সামনে আছেন, দয়া করে দিবেন। আমার একটি প্রশ্ন আছে। সে প্রশ্নটা হলো, আসলে কি আমরা শেরপুরের উন্নয়ন চাই? 17 বছর যারা আন্দোলন সংগ্রামে অনেক শেরপুরের অনেক শহীদ হয়েছেন। 14 জন শেরপুর সদরে, শেরপুর জেলাতে 14 জন 5ই আগস্টের আগে জুলাই আন্দোলনে 14 জন শহীদ হয়েছেন। এখানে তো আরো অনেক অন্যান্য দলও ছিলেন। সকলে অংশগ্রহণ করে সেই আন্দোলনে অংশগ্রহণ করছিলেন কি না? অনেক দলেরই দেখছি আমরা, তারা আত্মগোপনে চলে গেছিলেন। এখন দেখতেছি 5ই আগস্টের পরে তারা সেই আত্মগোপন থেকে এখন প্রকাশ্যে আসছে। তা আমরা যদি সকলে মিলে শেরপুরটারে একটু সোনার শেরপুর হিসেবে দেখতে চাই, তাহলে ওই যে বলছে যে মেডিকেল কলেজ, রেল লাইন, তারপরে আমাদের পচনশীল কৃষি উৎপাদন, এই সবচেয়ে শেরপুরে বেশি ধানের এলাকা। আপনার যে প্রশ্নটি ছিল সেটি কার কাছে, সেটি যদি বলতেন, মানে কার কাছে আমি এই প্রশ্নটি দিব আর কি। আমি প্রশ্নটি যেটা করছি সেটা আমি 4 জনকেই করছি। আচ্ছা, 4 জনকেই করেছে। 4 জনকেই আমি করেছি। আচ্ছা, ঠিক আছে। আমরা কারণ হচ্ছে যে আমরা ঐক্য চাই, আমরা শেরপুরের উন্নয়ন চাই, আমরা শেরপুরের যেখানে অবহেলিত গারো পাহাড়ের পাদদেশে একটা জেলা, এই শেরপুর জেলার চিহ্নটাই আমার মনে হয় বাংলাদেশের মানচিত্র থেকে মানে বিলীন হয়ে গেছিল বিগত 17 বছরে। আবার সেই জুলাই আগস্টের আন্দোলনে শেরপুর জেলাকে নতুন রূপে মানে চিনছে সারা বাংলাদেশ। কারণ আমার মনে হয় আপনার প্রশ্নটা একেবারেই পরিষ্কার। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি কি ছিল। আমরা আরো একটি প্রশ্ন নেব এবং তারপরে উত্তরে চলে যাব আমরা। হ্যাঁ ভাই। আমি মোহাম্মদ নুর ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান। তো আমার কথাটা হলো যে একজন নেতৃত্বের গুণাবলীর মধ্যে অন্যতম হলো সততা। আমরা নেতৃত্বের কাছে দেখতে পাই বাইরে যে কমিটমেন্ট করে, তারা অন্তরে একটা রেখে বাইরে আরেকটা বলে। আমরা চাই 4 জন এখানে বসে আছে, আজকে কমিটমেন্ট করবে যে আমরা মুখে যা বলবো ভিতরে যেন আমাদের তাই থাকে। আমার একটা চাওয়া, সত্যতা, ন্যায় ও নিষ্ঠার সাথে তারা তাদের দায়িত্ব পালন করবে কিনা, এটা তারা হাত রেখে উপরে হাত তুলে তারা আমাদেরকে কথা দিবে, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, আমরা আচ্ছা, ছোট্ট করে আর একটা প্রশ্ন নেই, প্রশ্ন নেই উত্তরের কাছে। জি, ডান পাশে। হ্যাঁ, আমরা পরে আবারও আসবো ভাই, আবারও আসবো, তখন অবশ্যই সুযোগ দেওয়া হবে। জি, আপনার নাম বলে কার কাছে প্রশ্নটি করবেন? আনোয়ার হোসেন। আমি 4 জনের কাছে প্রশ্ন আমার, যে আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে এর আগের নির্বাচনে তো অনেকে ভোট দিতে পারছে, কিন্তু ভোটের সংখ্যা আমরা করতে পারি নাই। আর অনেকে সিল মারছে বা অনেক অভিযোগ হয়েছে, অনেকে আমরা ভোট দিতে, আমি আমার জীবনে ভোট দিতে পারি নাই। এখন আগামী যে নির্বাচন আসবে সেখানে আমি ভোট দিতে পারবো এবং আমার ভোটটা গণনা হবে, এমন 4 জন আপনারা শিওর দেন কিনা, এটা আমি জানতে চাই। আচ্ছা, আমি এই প্রশ্ন নিয়ে মনে হয় যেহেতু প্রথমে স্পেসিফিক্যালি আপনার কাছে একটি প্রশ্ন এসেছে, আপনি সেটি দিয়ে যদি উত্তরটি শুরু করেন রাশেদ ভাই। জি, একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এখানকার স্বাস্থ্য সেবা বা চিকিৎসা ব্যবস্থা একেবারেই নাজুক, সেই জায়গাটাকে রিকভার করার জন্য কি করব আমরা। আমাদের প্ল্যানে যে বিষয়টি রেখেছি, যদি ওটাকে পূর্ণাঙ্গ প্ল্যান এখনো বলা যাচ্ছে না, আমরা অলরেডি বেশ কিছু স্টেকের কথাবার্তা শুনছি। আমরা প্রাথমিকভাবে চিন্তা করছি গ্রাম ক্লিনিক টু স্পেশালিস্ট, এটার একটা রেফারেল ব্যবস্থা আমরা করব, যে গ্রাম থেকে যেন এখানে শহরে এসে
মানুষকে সময় ব্যয় করতে না হয়, ওখানে কিছু সেবার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ যে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোকে আধুনিকায়ন করতে চাই আমি। আর আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে সেটাকে 250 শয্যা থেকে 500 শয্যায় এবং সকল ধরনের ফ্যাসিলিটিস এনশিওর করার জন্য আমাদের একটা বিস্তারিত পরিকল্পনা আছে, সেটা আমি করবো ইনশাআল্লাহ। রাশেদ ভাই, মানে আমি একটু বলি, এটি আসলে মন্তব্য, 500 শয্যায় উন্নীত করবেন, কিন্তু যে 250 শয্যা, আমি যদি ভুল না হয়, আমাকে সামনে তো আছেন অনেকেই, 250 শয্যার যে লোকবল দরকার সেটি হয়তো এখন পর্যন্ত নেই। সেই জায়গাতেও মনে হয় গুরুত্ব দেওয়া দরকার, আপনাদের প্রশাসনকে একটু চাপে রাখা উচিত। এখানে আমাদের একটু বলে নেওয়া দরকার যে জামাত ইসলামের যে সেন্ট্রাল প্ল্যান সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ। দুর্নীতিমুক্ত করলে কিন্তু আসলে এই শয্যা 250 থেকে 500 করাটা খুব সমস্যা না, এবং লোকবলকে ফুল করা, কমপ্লিট করা এটাও খুব একটা সমস্যা না। মানে টাকা পয়সা তো আমাদের দেশে থাকবে, সেই টাকাগুলোকে আমরা প্রপার ইউজ করবো ইনশাআল্লাহ। অবশ্যই, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আমি ডান পাশে আবারও বিএনপির যিনি প্রার্থী রয়েছেন সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমাদের দুজন সবাইকে প্রশ্নটি করেছেন, তবে তারা মূলত শেষ যে প্রশ্নটি আসলো যে আমরা ভোটটা দিতে পারবো কিনা, এই নিশ্চয়তা আপনাদের কাছে চাচ্ছে। যেহেতু আপনারা বলছেন বড় দল, সে আপনার কাছে আমি সেটি প্রথম জানতে চাই যে এখানে কি পেশি শক্তির কোনো প্রয়োগ থাকবে কিনা এবারের ভোটে, বা ভোট কেন্দ্র দখলের কোনো ধরনের ঘটনা ঘটার মতো সম্ভাবনা আপনারা দেখেন কিনা? না, সেটা অবশ্যই না। দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি, কাজেই আর 5ই আগস্ট আসছে কিন্তু এই একটি কারণেই। কাজেই এখন আমাদের নতুন নতুন ভোটার আছে, তরুণ ভোটার আছে, এবং যারা পূর্বে ভোট দিতে পারেনি তাদেরও কিন্তু অনেক ইচ্ছে আছে যে এবারের ভোটটা তারা কেন্দ্রে যেয়ে দিবে এবং তাদের ইচ্ছা মতন মত প্রকাশ করেই দিবে। তো আমি আশা করি যে এবার কোনো কেন্দ্রেই এমন কোনো কাজ হবে না যেটার কারণে হচ্ছে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়। এবং আমাদের শেরপুর সদর 1 আসনের কথাটা আমি এতটুকু বলতে পারি যে আমার সাথে আরো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, আমি বিশ্বাস করি তারাও আমার সাথে একমত হবেন যে আমরা প্রত্যেকেই আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা চাই, এবং আমাদের যে ভোটটা কাস্ট হবে সেটা একদম নিরপেক্ষভাবে হবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে শেরপুর সদর 1 আসন থেকে যিনি এমপি হবেন আমরা তাকেই গ্রহণ করে নিব, এবং আমাদের ভোটের দিন কোন রকমের কেন্দ্রে কোনো রকমের ঝামেলা হবে না। এবং আমি যদিও ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু 2018 সালে আমি একজন এমপি ক্যান্ডিডেট ছিলাম, এবং আমি তখন দেখেছি কেন্দ্রগুলোতে কিভাবে দখল করা হয়েছিল, এবং কেন্দ্রগুলো আগে থেকেই পাহারা দেওয়ার একটা প্রস্তুতিও দরকার। সবকিছু মিলে, এবং যেহেতু ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিস্টের কিছু কর্মী বাহিনী এখনো প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক তারা আমাদের আশেপাশেই আছে, তো তারা যেন আমাদের কেন্দ্রগুলোতে কোনোভাবে ঝামেলা তৈরি করতে না পারে বা কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত খেয়াল রাখা। তো আমি মনে করি যে এবার সেই রকম ঘটনা ঘটার কোনো কারণ নেই, কারণ 5ই আগস্টের কারণে আমরা যারা এখন বর্তমানে আজকেই চেয়ারে আসার একটা সুযোগ পেয়েছি, আমরা কেউই চাবো না যে আমরা দীর্ঘ 17 বছরটাকে আবার ফিরিয়ে আনি। এবং এবারের ভোট ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হবে, প্রত্যেকে ভোট দিতে পারবে এবং তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। একটু আমি এনসিপির যিনি আছেন লিখন মিয়া, আপনার কাছে যেতে চাই। সেটি বলছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডের কথা, সেটি অবশ্যই সবাই চাইবে। আপনারাও সেটি নিশ্চিত করবার জন্য যেমন মনস্তাত্ত্বিক প্রয়োজন, মানে প্রস্তুতির প্রয়োজন আছে, একই সঙ্গে মাঠেও থাকতে হবে, সেটিও একটি বাস্তবতা। সব দল সেখানে যেন শক্তির প্রদর্শনী না করে সেটি তো থাকবেই। চুন খেলে মুখ পুরে দই দেখে ডরায়। তো গত 17 বছরে যে পরিস্থিতিটা ছিল, আসলে মুখে এক কথা অন্তরে আরেক কথা, এটা বাস্তবতা, এটা চিরন্তন সত্য কথা। তো আমরা যারা তারুণ্য নির্ভর, আমরা যারা তরুণ, আসলে আমরা আমাদের রাজনীতিতে আসার উদ্দেশ্যই হচ্ছে সেই জায়গা থেকে বের হয়ে নতুন একটা দিগন্তের সূচনা করা, এটা আমাদের উদ্দেশ্য। আমার বিশ্বাস 24 পরবর্তী যেই বাংলাদেশ, এই বাংলাদেশে আজকে থেকে 5 বছর পর বা 10 বছর পর আমরা যদি বেঁচে থাকি, আবার যদি কথা বলার সুযোগ হয়, এই প্রশ্নগুলো আসবে না আর। আমরা একটু যেতে চাই আমাদের একেবারে সর্ববামে মুফতি ফখরুদ্দিন রাজি আপনার কাছে। সেটি হচ্ছে যে আমাদের প্রশ্নকর্তারা যেই কমিটমেন্টটি আপনাদের কাছে চেয়েছে, তো সেই জায়গায় আপনারা আসলে সেই কমিটমেন্টের জায়গাটা কতটুকু রাখবেন বা রাখতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। যে প্রশ্ন করা হয়েছে যে নেতাকর্মীদের কথা এবং কাজে মিল থাকে না, তো আমি এটা বলতে পারি অনেক রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এটা থাকে, দেখা যায়
যার কারণে প্রশ্ন করার সুযোগ হয়েছে। তো আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এতটুকু দৃঢ় বিশ্বাস বলতে পারি যে আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থেকে একবার অধস্তন পর্যন্ত তাদের কমিটমেন্ট কথা এবং কাজে পুরাপুরি মিল থাকে। আমরা ইনশাআল্লাহ এটাতে কোনো পরিবর্তন করব না। তবে গণতন্ত্রের যেই মূল বিষয় সেটা হচ্ছে ভোট পেয়ে আপনাকে জিততে হবে। আমি যদি একটু চাচাছোলা প্রশ্নই করি, আপনাদের শেরপুরের 3টি আসন, সেই জায়গাতে আপনারা কয়টি আসন আশা করছেন যে আপনারা জয় পেতে পারেন? এখানে আপনি একটা বিষয় জানেন কিনা, ইসলামী আন্দোলন, জামায়াত ইসলাম এবং খেলাফত মজলিস সহ আমরা 8টি দল যারা দেশ, ইসলাম এবং মানবতাকে ভালোবাসে, এই দেশের উন্নয়ন চায়, এদেশের অগ্রগতি চাই, এরকম 8টি দল আমরা নির্বাচনী মাঠে আমরা নির্বাচনী সমঝোতায় আমরা নির্বাচন করব। সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল যেটা সিদ্ধান্ত নেবে আমাদের শেরপুরে কোন দল নির্বাচন করবে, মূলত এখানে আসন সমঝোতার বিষয়টা আপনি বলছেন আপনারা সেই জায়গা থেকে, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ হিসেবে আপনারা আসলে সেই কনফিডেন্সের জায়গা এখনো কি পাননি? হ্যাঁ, অবশ্যই আমরা কনফিডেন্স পেয়েছি, অবশ্যই আমাদের কনফিডেন্স রয়েছে। আমরা 300 আসনে নির্বাচন করার মতো আমাদের এবিলিটি আছে, শক্তি সামর্থ্য সব আছে। আলহামদুলিল্লাহ, একবারে ওয়ার্ড ইউনিয়ন, একবারে তৃণমূল পর্যায়ে আমাদের কাজ রয়েছে। বাকি এই দেশকে উন্নয়নের জন্য, এদেশের ভবিষ্যতে ভালোর জন্য আমাদের সেন্ট্রাল কমিটি 8টি দল তারা নির্বাচনী সমঝোতায় কাজ করবেন, এবং কি যেখানে একটা দলকে দেওয়া হবে সেখানে আর 7 দল কোনো প্রার্থী দেবেন না। এটা আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত, সেন্ট্রালি সিদ্ধান্ত। তো আমাদের শেরপুরে যাদের ব্যাপারে সিদ্ধান্ত আসবে আমরা তার পক্ষে ইনশাল্লাহ নির্বাচনী কাজ করবো ইনশাল্লাহ। অবশ্যই আমরা আরো একবার ফিরে যেতে চাই আমাদের দর্শক সারিতে যারা আছেন। বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর সানসিলেজন প্রিয়াঙ্কার কাছে প্রশ্ন করতে চাই যে সে নিজে একটা ডাক্তার, হ্যাঁ, তার কাছে যে প্রশ্নটা আমার, শেরপুরের সবচেয়ে যে খারাপ অবস্থা হলো আমাদের শেরপুরের স্বাস্থ্যসেবা, হাসপাতালের পরিবেশ খুবই নাজুক অবস্থা। আমাদের প্রার্থী যেহেতু মানে বিএনপির মনোনীত প্রার্থী যেহেতু ডাক্তার, তার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি নির্বাচিত হলে শেরপুরে সবচেয়ে প্রথম যে আমার মনে হয় যে প্রায়োরিটিটা আপনার কাছে চাবো যে শেরপুরে একটা মেডিকেল কলেজ এবং হাসপাতালের এবং স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য আপনি কতটুকু করবেন? আমি প্রিয়াঙ্কা ম্যাডামকে বলছি যে আমরা হিন্দু লোক, আমরা সমাজে আমরা নিরাপত্তা চাই, আমরা যাতে ঠিক মতো চলতে পারি। জি করুন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আমরা বিগত নির্বাচনে দেখেছি যেটা মাঠ পর্যায়ে, সেটা ভোটের যে আগের রাত্রে সেটা ব্যালট পেপারটা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং রাত্রেই সিল করা হয়। এরকমই আমরা দৃশ্যমান দেখেছি প্রতিনিয়ত। এটাও দেখেছি আমরা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ভোট কাস্ট হচ্ছে, কিন্তু দেখা গেছে অর্ধেক বা 1/3 হওয়ার পরে কেন্দ্রে প্রভাবশালী যে দল আছে তাদের নেতাকর্মী গিয়ে একটা হট্টগোল সৃষ্টি করে, কাউল সৃষ্টি করার পরে দেখা যায় প্রশাসন তাদের হয়েই ওই ব্লাড বক্সটা উপজেলাতে নিয়ে এসে তাদের ইচ্ছা মতো হিসাব নিকাশটা গণনা করে তারা তাদের মন মতো রেজাল্ট প্রকাশ করে। তা আমরা আমাদের প্রার্থীদের কাছে আমি বিশেষ করে প্রশ্ন করতে চাই যে এমন যেন না হয়, আমাদের চাওয়া যে আমার ভোট যেন অন্য কেউ না দিতে পারে, আগের রাত্রে যেন ব্যালট পেপার না নিয়ে সেই ব্যাপারে ভোট কাস্ট করা হয়, এবং কোনো কেন্দ্রেই যেন আমরা এটা দেখতে চাই শেরপুরে প্রত্যেকটা প্রার্থীর কাছে এটা ইনফরমেশন করব যে আপনারা থানায় ইনফরমেশন, প্রশাসনিক ইনফরমেশন করবেন, তারা যেন এই ব্যাপারে কঠোর থাকে, স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালন করে, কোনো ব্যালট বক্স যেন কেন্দ্র থেকে কোনোভাবেই উপজেলা পরিষদে না আসে। ধন্যবাদ। আপনার একটি প্রশ্ন চাইতে আমার কাছে মনে হয়েছে এক ধরনের চাওয়া। আরো একটি প্রশ্ন আমি নিতে চাই, শেষ প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়ার কাছে। শেরপুর জেলায়, বিশেষ করে শেরপুর সদর আসনে যেহেতু নির্বাচন করছেন, শেরপুরে অনেক সংখ্যালঘু অর্থাৎ হিন্দু ভোটার আছেন। তো তাদের, আমাদের বেশিরভাগ একসময় ট্যাগ ছিল যে যারা হিন্দু তারা আওয়ামী লীগ করে, তো সেই জায়গায় অনেকে নির্যাতনের শিকার হতে পারে। আপনার যেহেতু তরুণ দল এনসিপি থেকে এই হিন্দু যারা রয়েছেন, যারা সংখ্যালঘু রয়েছেন, সে বিষয়ে আপনার পদক্ষেপ কি? এবং প্রিয়াঙ্কা আপুর কাছে একটা প্রশ্ন করতে চাই, গতকাল আপনি লতারিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলেন, সেখানে আমরা শুনেছি যে আপনার গেট ভেঙে ফেলা হয়েছিল। এই বিষয়টি সম্পর্কে নির্বাচনী পরিবেশ কেমন আছে সে বিষয়টি নিয়ে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আচ্ছা, উনি স্পেসিফিক দুটো কোয়েশ্চেন করেছেন। তার আগেও আমরা একটু প্রথম যে কোয়েশ্চেন সেটি থেকেই মনে হয় শুরু করি। রাশেদ ভাই, আপনার কাছে প্রশ্নটি ছিল।
যদি আপনি স্মরণে থাকেন। আপনার কাছে প্রশ্ন ছিল যেটি যে দুঃখিত স্বাস্থ্য সেবা নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছি। আমার জি, মনে হয় যে দিয়েছি। আরেকটা আচ্ছা, আমি দুঃখিত, আপনার কাছে না, দুঃখিত, এটি প্রিয়াঙ্কা আপুর কাছে ছিল। আপনার কাছে প্রশ্ন যেটি করা হয়েছে প্রথমে, যে আপনি নিজে একজন চিকিৎসক, সেই জায়গা থেকে শেরপুরের চিকিৎসা ব্যবস্থার যেই দীর্ঘ বঞ্চনা রয়েছে সেটি নিয়ে আসলে আপনার কি, এবং আপনার কাছে আরো দুটি প্রশ্ন এসেছে। যিনি একজন নারী সদস্য, তিনি প্রশ্ন করেছেন যে সংখ্যালঘু যারা আছেন, এবং শুধু তাই নয়, আমি মনে করে দিতে চাই আপনাদের এখানে প্রায় 11,000-এর বেশি যারা বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে, জাতিগোষ্ঠী রয়েছে, সেই তারাও কিন্তু এখানকার বাসিন্দা। তো তাদের জায়গা থেকে আসলে আপনাদের কি ধরনের, এটি আসলে আপনাদের কাছেও পরবর্তীতে আমি জানতে চাইবো, আপনি যদি সেই জায়গাটা বলেন যে আপনারা কি ভাবছেন তাদের নিয়ে। কেননা আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়ে তারা যে ফ্যাসিস্ট যে যারা বিদায় হয়েছে সেই দলটির দিকে তাদের সমর্থন এক ধরনের ছিল, বা তারা তাদের ভোট ব্যাংক ছিলেন। ধন্যবাদ। আমার প্রথম কোয়েশ্চেন যেটি, যে একজন চিকিৎসক হিসেবে আমি আমার শেরপুর সদর 1 আসনের যে প্রবলেমগুলো ফেস করি, সাধারণ মানুষের কাছে যে কথাগুলো শুনি, সেটি হচ্ছে আমাদের 14টা ইউনিয়ন আছে এবং একটা পৌরসভা। 14টা ইউনিয়নে আমি দেখেছি এই রুগীগুলা যখন অসুস্থ হয়, এগুলো বেশিরভাগ কিন্তু চর, হ্যাঁ, এবং কিছু আছে ডেভেলপড, কিন্তু তারপরেও দেখা গেছে যখন অসুস্থ হয় সেখান থেকে ট্রান্সপোর্ট করে যখন সদর হাসপাতালে আসে, বিশেষ করে সিভিয়ার যে পেশেন্টগুলো থাকে, হার্ট অ্যাটাক, স্ট্রোক বা গর্ভবতী মহিলারা যারা থাকে, তাদের জন্য কিন্তু একটা হ্যাসেল, অবশ্যই একটা হ্যাসেল। তো আমরা যদি 14টা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকগুলো যদি ডেভেলপ করতে পারি এবং ট্রান্সপোর্টের প্রপার ব্যবস্থা যদি রাখি, এখানেও তাহলে আরেকটা কথা চলে আসে, আমাদের সড়ক ব্যবস্থার উন্নয়ন দরকার। 14টা ইউনিয়নের ট্রান্সপোর্টেশন খুবই খারাপ এবং রাস্তাঘাট পুরো বালুর রাস্তা দিয়ে তৈরি এবং উঁচু নিচু অনেক ঝাঁকি থাকে এবং এই সিভিয়ার পেশেন্টগুলোর জন্য অনেক ক্ষতি হয়। তো আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নয়ন করতে চাই, আমার রুট লেভেল থেকে উন্নয়ন করতে হবে। প্রথমে সড়ক ব্যবস্থার উন্নয়ন করার পরে আমার এমন একটা অ্যাম্বুলেন্স সিস্টেম চালু করতে হবে যে আমার একটা অজপাড়াগা গ্রামের একজন লোক যদি ফোন দেয়, সাথে সাথে সেই জায়গাটা অ্যাম্বুলেন্স যাবে, রাস্তাঘাট ক্লিয়ার থাকবে এবং তারা এসে সদর হাসপাতালে আসবে। এখন কথা হচ্ছে সদর হাসপাতালে আসলেই যে একটা পেশেন্ট কমপ্লিটলি ট্রিটমেন্ট পায় তা না, কারণ এখানে আমাদের লোকবল অনেক অল্প, প্রচুর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং দেখা যায় যে ডাক্তাররা, আমি যেটা শুনেছি যে ডাক্তারও প্রপার টাইমে থাকে না, হয়তো বা একটা ডাক্তার একদিন ডিউটি করে আর বাকি 6 দিন তারা ঢাকায় চলে যায় বা অন্য কোনো কাজ তারা করে, প্রাইভেট প্র্যাকটিস করে। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের সদর হাসপাতালের যে মিস ম্যানেজমেন্ট, এটাকে আগে মেনটেন করতে হবে এটা, এবং আমাদের প্রচুর লোকবল থাকতে হবে। একই সাথে যে আমাদের যে 250 শয্যা বিশিষ্ট বেড আছে, এখানে আমার জানা মতে মাত্র 100টা বেড ফ্রি খাবার পায়, ওষুধ পায়, বাকি 150টা বেডের খাবারও নেই, ওষুধও নেই। তাহলে এই যে দূর দূরান্ত থেকে পেশেন্ট পার্টি আসছে, একটা পেশেন্ট একা আসে না, তার সাথে তার অ্যাটেন্ডেন্ট আসে, এই অ্যাটেন্ডেন্টের থাকা খাওয়ার ব্যবস্থা থাকা লাগবে। সার্বিক স্বাস্থ্য খাতটিকে নিয়ে এবং প্রত্যেকটা সেক্টরের যেই সমস্যাগুলো, সেগুলোকে আগে আমার সমাধানে আসতে হবে। শুধুমাত্র আমি একটা এস্টাবলিশ হাসপাতাল তৈরি করলাম কিন্তু প্রপার ম্যানেজমেন্ট হলো না, তাহলে আমার শেরপুরের মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়ন হবে না। একই সাথে একজন জেনারেল সার্জন হিসেবে আমি যেটা দেখেছি, আমার শেরপুরে স্পেসিফিক কোনো সার্জারি ট্রিটমেন্ট নাই এবং স্পেসিফিক কোনো ট্রমা ট্রিটমেন্ট নাই। একটা শিশু থেকে একটা বয়স্ক রোগী যদি, বয়স্ক মানুষ, সুস্থ মানুষ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, এবং সাথে সাথে তার যে ট্রমা ম্যানেজমেন্ট, অ্যাকিউট ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টটা কিন্তু আমার সদর হাসপাতালে নাই। সেই ক্ষেত্রে কি ময়মনসিং মেডিকেল কলেজ অথবা ঢাকা মেডিকেল কলেজ রেফার করা হয়। এখন একটা অ্যাকিউট কন্ডিশনের একটা ছোট বাচ্চা থেকে বয়স্ক রোগী ময়মনসিং এ যাওয়ার পথে মারা যায়, ঢাকায় যাওয়ার পথে মারা যায়, তাহলে এদের যে স্পেসিফিক ট্রমা সেন্টার দরকার আমাদের বাচ্চাদের জন্য শিশু পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট দরকার। আমরা বুঝতে পেরেছি। আপনি যদি একটু সংখ্যালঘুর ইস্যুটাতে যদি আমরা একটু যাই, আপনি ছোট করে। জি, তো ওইটাই বলছি, একজন চিকিৎসক হিসেবে আমি যদি এমপি হয়ে আসতে পারি, আমি স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য এই সেক্টরগুলোকে আগে ইমপ্রুভ করব, দেন আমি যদি একটা ভালো হসপিটাল বানানো যায়, যেটা আছে সেটা দিয়ে আমাদের শুরু করতে হবে। সেকেন্ড যে কথা, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে 5ই অগস্টের পরে আমাদের শেরপুরে কিন্তু প্রচুর হিন্দু ধর্মের মানুষ আছে। শুধু তাই না, গারো পাহাড়ের পাদদেশে যেহেতু অবস্থিত, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তো হিন্দু সংখ্যাই বেশি। 5ই অগস্টের পরে সবচেয়ে বেশি ভীত সশস্ত্র যারা ছিল তারা হচ্ছে আমাদের হিন্দু ধর্ম
নিয়মাবলীর মানুষ, এবং সে সময় আমার বাবা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি 5ই অগস্টের ঠিক বিকেলবেলা, আমার যেটা মনে পড়ে, এই ঘটনাটা না বললেই না, আমি বলেছি যে আজকে রাস্তাঘাটের অবস্থা খুবই করুণ, তুমি আজকে যেও না, যে কোনো ধরনের ঝামেলা হতে পারে, শেরপুরে আসবে তিনি ঢাকা থেকে। তো তিনি বললেন যে না, আমার শেরপুরে যেতেই হবে, এবং শেরপুরে প্রথম যে কাজটা আমার জ্বালাও পুরাও হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে, এবং মন্দিরগুলা পুরানোর একটা প্ল্যান আছে, এবং দেখা যাবে যে সেটা হয়তো বা আমাদের দলের কোনো কর্মী না, বা ইনফ্যাক্ট আমাদের সাথে যারা বসে আছেন এই রাজনৈতিক দলের কোনো কর্মীরাও করবে না, হয়তো বা ফ্যাসিস্টদের ইনস্টিটিউট পুরাবে এবং সেটা আমাদের উপর ব্লেম দিবে। তো আব্বু সেই দিন সন্ধ্যার মধ্যে চলে এসে আমাদের দলের অনেকেই আছেন এখানে, প্রত্যেকটা কর্মী মন্দিরগুলো পাহারা দিয়েছে, এবং হিন্দুদের প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রক্ষা করেছে, রক্ষণাবেক্ষণ করেছে, এবং সেটা কিন্তু এখানে সকলে, আমি মনে করি এখানে যারা বসে আছেন তারাও স্বীকার করবেন। একই সাথে আমাদের যে পূজা মণ্ডপগুলো পূজা হলো, এই পূজাতে তাদের একটা হামলা হওয়ার কিন্তু একটা ব্যাপার ছিল, আমরা সকলেই ভয়ে ছিলাম, এবং সেই পূজা মণ্ডপগুলো যেন প্রোটেক্টেড থাকে, আমাদের নেতা কর্মীরা পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করেছে, এবং আমরা হিন্দুদের প্রত্যেকটা এই বিভিন্ন প্রোগ্রামে আমরা তাদেরকে সহযোগিতা করেছি। ইনফ্যাক্ট পূজার আগে মনে হয় আপনাদের যে জায়গাটা সেটা একেবারে পরিষ্কার। প্রিয়াঙ্কা, আমরা একটু লিখন মিয়ার কাছে আরো একবার যেতে চাই। আপনার কাছেও একটি স্পেসিফিক প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের উত্তরটা যদি একটু আপনি দিতেন আর কি। আমরা দেখতে পাই যে গত ফেসিস্টের সময় বা বিগত সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবে আমরা প্রায় সময়ই দেখতাম যে কোনো না কোনো অঘটন ঘটত সারা বাংলাদেশে, কিন্তু 5 তারিখের পরবর্তী সময়ে আজকে প্রায় 1.5 বছর ওনাদের 2টা বড় উৎসব গেছে, আমরা দেখতে পাই নাই যে ওইরকম কোনো ঘটনা ঘটত। তো বিগত সময়ে যারা রাজনীতি করছে তাদের রাজনৈতিক সবচেয়ে বড় ট্রাম্প কার্ড যেটা ছিল সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড, এটা আমরা জানি। তারা নিজেরাই একটা অঘটন ঘটিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করত, একটা দেয়াল তৈরি করত। কিন্তু শেরপুরের ইতিহাসে হিন্দু মুসলিম কেউ বলতে পারবে না আমরা আলাদা, শেরপুরের ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই। তো সামনের দিনগুলোতেও আমাদেরকে আলাদা করতে পারবে না। সাম্প্রতিক যে সাম্প্রদায়িকতার যে বিভেদ, যে দেয়াল এক শ্রেণী সৃষ্টি করতে চেয়েছিল, তারা ইনশাল্লাহ পারবে না। আচ্ছা, আমি একটু বুঝতে পেরেছি আসলে সেই সম্প্রীতির জায়গা হয়তো বা শেরপুরে আছে, এবং সেটি পুরো সময় জুড়ে আপনাদের ভেতরে যে রেজিলিয়েন্স সেটাও আমাকে সেরকমই কিছু ইঙ্গিত করছে। আপনারা এই 3টি আসনের মধ্যে কয়টি জিতবেন বলে আপনারা মনে করেন, এটি একটু জানতে চাই, আপনাদের প্রত্যাশাটা কি? আসলে আমি যেটা বিশ্বাস করি, রিজিক সবচেয়ে বড় কথা। আল্লাহ তাআলা যদি আমাদের রিজিকে রেখে রাখে তাহলে সেটা হবে। আপনি আমাকে আজকে গালি দিচ্ছেন, হয়তো বুটের দিন সকালবেলা আমার শাপলাকলিতে মেরে দিবেন। তো তারপরেও আমরা বিশ্বাস করি 3টা আসনের ভিতরে আমরা 3টা আসনই ফাইট করব। বিশেষ করে সদর জয়ের ব্যাপারে আপনারা আসলে কতটুকু, জয়ের ব্যাপারে পাবেন না, 2টা নাকি 3টাই পেয়ে যাবেন? আমরা আশাবাদী, একটা আসন আশাবাদী 3টার মধ্যে। একটা আসন অন্তত আপনারা পাবেন, আমরা আশা করছেন। ধন্যবাদ। দেখুন, আমরা একটু বামে রাশেদ ভাইয়ের কাছে আসতে চাই। সংখ্যালঘু সম্প্রদায়ের বা সাম্প্রদায়িকতার যে রাজনীতি দীর্ঘদিন ধরে চলেছিল, সেখানে সবচেয়ে বেশি অভিযোগের তীর আপনাদের দিকে সবসময় দেয়া হতো, বা এখনো যদি কোনো ঘটনা ঘটে সেটির তীর এক ধরন ঘুরে ফিরে ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের দিকেই আসে। সেটি নিয়ে আবার আমরা বিপরীত চিত্রও দেখেছি যে সকালবেলা ফজরের নামাজের পরে কিন্তু মন্দির পাহারা দিচ্ছেন। সারা রাত দেখেন নাই? সারা রাত দেখেছেন, ফজরের নামাজের পরেও আপনারা থেকেছেন। তো সেই জায়গাটা আপনাদের আসলে আমি একটু বলি আর কি, আজকে নতুন না, আমাদের একেবারে জামাত ইসলামীর এটা একটা কমন বিষয় যে এরকম সংখ্যালঘুদেরকে টার্গেট করে আমাদেরকে ভিক্টিমাইজ করা হবে। আর রেজাল্টটা কিন্তু উল্টো হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি হিন্দুদের ভোটে এমপি হয়েছেন, আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি হিন্দুদের ভোটে এমপি হয়েছেন। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, বিগত দিনে আমরা এখানে যখন 4 দলীয় জোটের ব্যানারে ইলেকশন করেছি বা তার আগেও জামাত ইসলামের ইলেকশন করেছি, শেরপুরে কিন্তু হিন্দুদের অধিকাংশ ভোট আমরা পেয়েছি, এটা কিন্তু ইতিহাস রয়েছে। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি এটা ইসলামপন্থীদেরকে হেয় করার একটা টার্ম কার্ড, এটাকে কখনোই ফলপ্রসূ করতে পারে নাই, আগামী দিনে তো আর পারবেই না, সুযোগ নাই সেটা ইনশাআল্লাহ। এবং আমরা সেটা 5 আগস্ট আগ থেকে পর পর্যন্ত কিভাবে পাহারা দিয়েছি সেটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন। আমি তাকেও প্রশ্ন করেছি, আপনার কাছেও একই প্রশ্ন। 3টি আসন আছে এখানে, আসলে আপনারা যেহেতু সমঝোতারও বিষয় রয়েছে আপনাদের 8টি দলের মধ্যে, তারপরেও সেই জোট থেকে আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা এখানে তো শহীদ কামারুজ্জামান
তিনি এই আসন নির্বাচন করেছেন। আমরা যেভাবে আশাবাদী যে এই আসনটা আমরা পাবো, পাশাপাশি অন্য যে দুটি আসন, এই দুটি আসনেও আমাদের তরুণ নেতৃত্ব দেওয়া হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা আমাদের রয়েছে বা ব্যাপক সাড়াও পাচ্ছি। আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশের আগের যে সিস্টেম ধরন ভোটের, এটা থেকে কিন্তু বের হয়ে এসছে জনতা। এখন তরুণ প্রজন্মের ডিসিশন, তরুণ প্রজন্মের আগ্রহ কিন্তু ভিন্ন কিছু। ওই চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস এগুলো কিন্তু আর কেউ চাচ্ছে না। বেটার কারা করে, বেটারমেন্টের দিকে মানুষের আগ্রহ এখন বেশি। সেই দিক বিবেচনা করলে অবশ্যই জামাত ইসলামী এখানে 3টি আসনই পাবে ইনশাআল্লাহ। আমি আমার সব বামে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আপনার কাছে জানতে চাচ্ছি যে একইভাবে যে এই যে রাজনীতির এক ধরনের পালা বদলের পরে একেবারে দীর্ঘদিন পর 17 বছর পর একটা ভোট, সেই ভোটের জায়গা থেকে আপনার প্রত্যাশার জায়গা কি বা শেরপুরবাসী কাকে বেছে নেবে সেটি একেবারে খুব ছোট করে জানতে চাই আপনার কাছে। খুব ছোট করে যদি বলতে চাই, বিভিন্ন আমরা রাজনৈতিক কাজকর্ম করতে গিয়ে বিভিন্ন মাঠ পর্যায়ে জনগণের সাথে মিশে আমরা যেটা বলতে চাই যে তাদের একটা প্রত্যাশা হলো নতুন প্রত্যাশা, যেটা আমরা বাংলাদেশের ক্ষমতায় বিভিন্ন দলকে আমরা দেখেছি। একেবারে এই নির্বাচনে আমরা ভিন্ন একটা নতুন কিছু দেখতে চাই। সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে ইসলামের একটা বিজয় হইতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমি একেবারে সব শেষ, মানে শুরু যাকে দিয়ে করেছিলাম শেষ আবারও আপনাকে দিয়ে করতে চাই। সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আপনি 30 সেকেন্ড একটু বলবেন সেই একই প্রশ্ন। নতুন কিছু চাই অনেকে বলছেন, বা জামায়াত এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা বলেন নতুন কিছু চাই। বিএনপির জায়গা থেকেও আমরা দেখছি তাদের বিভিন্ন জায়গায় নতুনত্ব এসছে, যদিও দলটি পুরাতন। আপনারা আসলে আপনাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? 3টি আসনের মধ্যে কয়টি আপনারা পাবেন, কি মনে হয়? জয়ের ক্ষেত্রে তো আমরা 100% আশাবাদী এই কারণ হচ্ছে আমি যদি 2018 সালের কথা বলি, যে সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা শেরপুর সদর 1 আসন পরিচালিত ছিল এবং সেই সময় আমাদের সাবেক এমপি প্রায় 20 বছর যাবত এমপি গিরি করে এসেছে। তো তখন আমি যখন 1 ঘন্টা ভোট কাস্টিংয়ে 33,500-এর উপরে ভোট হলো এবং তারপরে ভোট অফ হয়ে গেল আমার ব্যালট পেপারে, আর আমার ধানের শীষের কোনো ভোট হচ্ছিল না। তো আমি ইনশাল্লাহ আশাবাদী, এবার যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে, এবার ইনশাল্লাহ 6 থেকে 8 ঘন্টার মধ্যে ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাল্লাহ ধানের শীষের প্রতীকের বিজয় হবে এবং 3টা আসনেরই জয় হবে বলে আমি আশা করি। তারপরে একটা কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলই তার নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছি। সকলকে আমি ধন্যবাদ দেই যে আমরা আসলে একটা সুন্দর শেরপুর গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আসলে আল্লাহ তাআলা যাকে এমপি করে আনবেন অবশ্যই তিনি ভালোভাবে আমাদের শেরপুরটাকে চালাবেন, এটাই প্রত্যাশা। তবে আমি যদি এমপি হয়ে আসি, আমি চাইবো আমার পাশে আজকে যারা বসে আছেন তাদের সকলের অ্যাডভাইস নিয়ে আমি আমার শেরপুর সদরটাকে ঢেলে সাজাতে চাই। ধন্যবাদ প্রিয়াঙ্কা আপনাকে, এবং আমাদেরও প্রত্যাশা থাকবে শেরপুর 1, 2 এবং 3টি আসনেই আপনারা যারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেরা যারা মনোনীত হবেন, নির্বাচিত হবেন, তারা আপনাদের শেরপুরের যে দীর্ঘ বঞ্চনার গল্প, যে উন্নয়ন বৈষম্যের গল্প, যে রেল না থাকার গল্প, যে পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকার গল্প, যে মেডিকেল কলেজ হাসপাতাল না থাকার গল্প, সেই গল্পগুলো আমি যখন পরবর্তীবার আসবো বা অন্য কেউ আসবেন, সেই গল্পটি ভিন্নভাবে তারা শুনবেন এবং নতুন দিনের নতুন গল্প নিয়ে শুনবেন। আপনাদের সকলকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনের নতুন স্যাটেলাইট চ্যানেল স্টার নিউজের পক্ষ থেকে। ধন্যবাদ।